পাঞ্জাব কিংস আউট, কলকাতা নাইট রাইডার্স আউট, আইপিএল প্লে অফের চতুর্থ দল রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালস, যেই সূর্যবংশী আজকের এই ম্যাচটাতে আবার খুব একটা কিছু করতে পারেননি, মাত্র 4 রান করে তিনি আউট হয়েছেন। কিন্তু আইপিএলটা তার শেষ হয়নি। প্লে অফে এই 15 বছরের বিস্ময় বালককে ঠিকই দেখা যাবে। পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের সকল সম্ভাবনাকে মারিয়ে আজকে যখন রাজস্থান রয়্যালস হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে 30 রানে, তখনই তাদের প্লে অফটা নিশ্চিত হয়ে গিয়েছে। আগের দিন পাঞ্জাব কিংস নিজেদের পক্ষে শেষ ম্যাচটাতে সম্ভাব্য সব কিছু করেছিল। আজকে লিগ পর্বের যে শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের, অবভিয়াসলি তাদেরও শেষ ম্যাচ, সেইখানেও নিজেদের সম্ভাব্য সব কিছুই তারা করত। ইনফ্যাক্ট কলকাতার ম্যাচ যখন শুরু হয় তখনও কিন্তু রাজস্থান মুম্বাইয়ের ম্যাচ শেষ হয়নি, কিন্তু তখন আর ম্যাচের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তার খুব একটা কিছু নেই। কলকাতা দিল্লি ম্যাচের মিনিট 20 মাথায় যখন 3-4 ওভার খেলা হয়েছে ওই খেলাটা, তখনই আনুষ্ঠানিকতা পূর্ণ হয়েছে, রাজস্থান ম্যাচটা জিতে নিয়েছে। কলকাতার জন্য এই শেষ ম্যাচ খেলাটা তাই কেবলমাত্র আনুষ্ঠানিকতারই ব্যাপার। রাজস্থান রয়্যালসের এই যে জয়, যেই জয়ের মাধ্যমে তারা প্লে অফটা নিশ্চিত করলো, সেইখানকার টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনা করছে। এবং ওইখানটাতে ঘুরে ফিরে একজনের নামই আসবে, বারবার আসবে, ব্যাটিংয়ে আসবে, বোলিংয়ে আসবে। সেটাই কি টার্নিং পয়েন্ট? দেখেন, এইবারের আইপিএলের এই ম্যাচটা রাজস্থান রয়্যালসের জন্য হিসাবটা ছিল খুবই সিম্পল। ম্যাচটা জিতলেই তারা প্লে অফ খেলবে, ম্যাচটা যদি হেরে যায় তাহলেই প্লে অফের রেস থেকে তারা ছিটকে যাবে। তখন পাঞ্জাব কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স সেই হিসাবের জায়গাটা চলে আসবে, কেননা আগের দিন ম্যাচ জিতে পাঞ্জাব কিংসের পয়েন্ট 15 হয়ে গিয়েছে। আজকে এই রাজস্থান যদি ম্যাচটা হেরে যেত তারা 14 পয়েন্টেই থাকতো। তখন কলকাতা যদি দিল্লির বিপক্ষে ম্যাচ জিততো তাদের 15 পয়েন্ট হতো। পাঞ্জাব এবং কলকাতা দুই দলের 15 পয়েন্ট এলে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই ওইখানটাতে হচ্ছে গিয়ে প্লে অফে উঠতো। কিন্তু রাজস্থান ওই সুযোগটা দেয়নি। নিজেদের ম্যাচ জিতে তারা 14 পয়েন্টকে 16 পয়েন্ট করে ফেলেছে, ফলে প্লে অফে তারা চতুর্থ দল হিসেবে উঠে গিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স প্রথম কোয়ালিফায়ার খেলবে। সেই ম্যাচটাতে যারা জিতবে তারা সরাসরি ফাইনাল খেলবে, যারা হেরে যাবে তাদের ফাইনালে ওঠার দ্বিতীয় একটা চান্স থাকবে। এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলে 3 নম্বর এবং 4 নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। সেই ম্যাচের বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ী দল হচ্ছে গিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হয়ে যাবে। রাজস্থান রয়্যালসের আজকের জয়টাকে সারপ্রাইজিং বলা তো আসলে কোনো কারণই নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের যেই অবস্থা, তারা যে লাস্ট অবস্থানে থেকে শেষ করে নেয় এইটাই বেশি। যদিও শেষে যে ছিল লখনৌ সুপার জায়ান্টস, তাদের সমানই 8 পয়েন্ট, 14 ম্যাচে মাত্র 4টা ম্যাচ জিতেছে। নেট রান রেটে এগিয়ে থাকার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বরে, এলএসজি রয়েছে 10 নম্বরে। এবং আজকের এই ম্যাচটাতে মুম্বাই কিন্তু মনে হচ্ছিল যে নিজেরা পারুক আর না পারুক, রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠাটা তারা ভীষণ রকম হুমকির মুখে ফেলে দিয়েছিল। মনে হচ্ছিল যে রাজস্থানকে না ট্র্যাজেডির মধ্যে পড়তে হয়। শেষ একদম অঙ্কটা দেখুন, শেষ অবস্থাটা দেখুন। মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের জন্য শেষ 5 ওভারে 59 রান প্রয়োজন ছিল, হাতে 5 উইকেট। আইপিএলে তো এটা হরহামেশা হয় না? ইনফ্যাক্ট আজকের দিনটাতেই তো রাজস্থান রয়্যালস শেষ 5 ওভারে 73 রান তুলেছে। শেষ 5 ওভারে 59 রান হবে না কেন? উইকেটে ততক্ষণে 50 পেরিয়ে যাওয়া সূর্যকুমার যাদব রয়েছেন, হার্দিক পান্ডিয়াও ততক্ষণে হচ্ছে গিয়ে 4 ছক্কার ঝড় তুলেছেন। ফলে এই 5 ওভারে 59 রান হওয়াটা খুবই সম্ভব ছিল। ওই সময়ে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ বোলিংয়ে নিয়ে আসলেন জফরা আর্চারকে। যেই জফরা আর্চার আজকের ম্যাচের শুরুতেই 3 ওভারের একটা স্পেল করেছেন, সেইখানটাতে মাত্র 14 রান দিয়ে দুইটা উইকেট তুলে নিয়েছেন। কার উইকেট? রোহিত শর্মার উইকেট, নামান ধীরের উইকেট। তারও আগে ব্যাটিংয়ে নেমেও তিনি 15 বলে 32 রানের একটা ইনিংস খেলেছেন, যেইটা রাজস্থান রয়্যালসের স্কোরটাকে আসলে 200 ক্রস করিয়ে দিয়েছে। ফলে ওই সময় যে জফরা আর্চারের ওভারটা, ওই সময় তাকে নিয়ে আসা এবং হয়তো একটু খালি আর্লি আনছেন, কারণ এছাড়া কোনো অপশন ছিল না। যদি বেশি লেট করে ততক্ষণে ম্যাচ হয়তো ছুটে যায়। জফরার ওই ওভারটা যদি কাটিয়ে দিতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স, সেই ক্ষেত্রে হয়তো বা তাদের জয়ের আরেকটা চান্সটা থাকলেও থাকতে পারত, কিন্তু সেই ওভারটা তারা কাটাতে পারেনি। ওইখানটাতে যেই ওই 34 রান করেছেন হার্দিক পান্ডিয়া, তাকে একটা শর্ট অফ লেন্থের ডেলিভারিতে পুল করতে চেয়েছেন, ব্যাটের উপরের অংশে লেগে তিনি লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন।
এবং ওই ওভারটা থেকে জফরা মাত্র ৩ রান দিয়েছেন। ফলে যেটা ছিল ৫ ওভারে ৫৯ সেইটা হয়ে গেল ৪ ওভারে ৫৬ এবং ওই ওভারটাতেও আবার করবিন বোসের উইকেটটা তুলে নিয়েছিলেন ইয়াশরাজ পাঞ্জা, সঙ্গে দিয়েছেন মাত্র ৫ রান। ৩ ওভারে প্রয়োজন ৫১ রান। এই ৩ ওভারে ৫১ রান আসলে হওয়াটা হয় না তা না, কিন্তু হওয়াটা খুব 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 কঠিন। কিন্তু ওই খুব 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 কঠিন কাজটা যারা করতে পারেন তাদের একজন যে সূর্যকুমার যাদব, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। সেই সূর্যকুমার তখন পর্যন্ত ক্রিজে ছিলেন 50 পেরিয়ে। কিন্তু নান্ডেবার্গারের বলটাতে যখন তিনি রিটার্ন ক্যাচ দিলেন, বার্গার খুব ভালো একটা ক্যাচ ধরেছেন ৬০ রান করে ৪২ বলে। এই শেষ সম্ভাবনাটাও আসলে শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। মানে জয়ের সম্ভাবনা, তারা জিতলেও তার এমন কোনো হাতে গড়া হতো না। কিন্তু তারা ওই রাজস্থান রয়্যালসের প্লে অফটা আসলে তারা উৎসবটা মাটি করে দিতে পারত, সেইটা আর হয়নি। রাজস্থান রয়্যালস এখানে ওদেরকে ১৭৫ রানে আটকে রেখে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচটা ৩০ রানে জিতে গিয়েছে। তাহলে এই যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে রান তারা করেছে, শেষ সময়টা দেখলেন হচ্ছে গিয়ে একটা জয়ের মতো অবস্থাতে তো তারা ছিল। শেষ ৫ ওভারে ৫৯ রান প্রয়োজন ছিল। ওই সময় যে জফরার ওভারটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আমি বলছিলাম শুরুতেই জফরা ৩ ওভারে একটি স্পেল করে ২টা উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট পাওয়ার প্লের মধ্যে 6th ওভারে তাদের ৩৮ রানে ৪ উইকেট চলে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই জায়গাটা তারা একটুখানি রিকভার করার চেষ্টা করেছে সূর্যকুমার যাদব এবং উইল জ্যাক্সের পার্টনারশিপে। উইল জ্যাক্স আউট হওয়ার পর সূর্যকুমার যাদবের সঙ্গে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপ হলো এবং তারপরে আমি গিয়ে বললাম যে শেষে কি অবস্থাটা থাকলো সেটা রিকভার করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে তাদের ওই যে ব্যাটিং ইনিংসের শুরুতে পাওয়ার প্লের মধ্যে 6th ওভারে ৩৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে, সেটাও টার্নিং পয়েন্টের একটা নিঃসন্দেহের দাবিদার। এখন রাজস্থান রয়্যালস যে ২০৫ স্কোরটা করলো সেইখানটাতে তাদের আগে ব্যাটিংয়ে একজন ব্যাটসম্যানও কিন্তু ৪০ করতে পারেননি। খুবই ইন্টারেস্টিং। এবং সেইখানটাতে তাদের যে ২ ওপেনার যশস্বী জয়সওয়াল সঙ্গে বৈভব সূর্যবংশী, বিশেষ করে তিনি ওই যে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন, এবং রিয়ান পারাগ পাওয়ার প্লের মধ্যে কিন্তু ৩ জনে আউট হয়ে গেছেন, ৫৪ রানে ৩ উইকেট। সেইখান থেকে তাদের ইনিংস যে এগিয়েছে, মনে হচ্ছিল একটা সময় হয়তো ১৮০-৮০ হবে, সেইটা শেষ দিকে গিয়ে আমি বলছিলাম শেষ ৫ ওভারে ৭৩ রান তুলেছে। এবং ওইখানটাতে অবশ্যই ওই যে রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের ওইখানটাতে মূল্য রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি মূল্য নিঃসন্দেহে এই জফরা আর্চার, তিনি যে ১৫ বলে ৩২ রানের যে ইনিংসটা খেলেছিলেন সেই ইনিংসটার কারণে এই স্কোরটা কিন্তু ওই জায়গাটাতে ২০৫ হয়ে যায় শেষ ৫ ওভারে ৭৩ রান নিয়ে। তাহলে এই যে ম্যাচটা গেল, যেই ম্যাচটাতে রাজস্থান রয়্যালসের প্লে অফ খেলাটা নিশ্চিত হলো, মুম্বাই ইন্ডিয়ান্সের ১৪ ম্যাচে ১০ নম্বর পরাজয়টা নিশ্চিত হলো, সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? আমি বলছিলাম যে একজন ছাড়া অন্য কোনো কিছুর ভাবারই উপায় নেই। সেই একজনটা হচ্ছে জফরা আর্চার। প্রথমে তার ব্যাটিংয়ে, যেটা তার কাজ না বলতে পারেন, তারপরে বোলিংয়ে, পাওয়ার প্লের বোলিংয়ে ২ উইকেট তুলে নেওয়া, এবং মোর ইম্পর্টেন্টলি ওই যে ৫ ওভারে ৫৯ রান প্রয়োজন সেই সময় যে তিনি আবারও বোলিংয়ে ফিরে মাত্র ৩ রান দিয়ে হার্দিক পান্ডিয়ার উইকেটটা তুলে নিলেন। এই ওভারঅল জফরা আর্চারের যে ইম্প্যাক্ট, সেইটাই আসলে এই ম্যাচটাতে রাজস্থান রয়্যালসকে জেতানো, তাদেরকে প্লে অফে ওঠানোর ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে আমার।